পুষ্প ভীষণ অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিল। উজানের ঠোঁটের কোণে মৃদু হাসি। সেও চোখ নামিয়ে নিল। এদের এই নীরব চোখের ভাষা কিছুই বুঝতে না পারলেও মালা যেন এই মুহূর্তটা খুব উপভোগ করছিল। উজান পরিবেশ স্বাভাবিক করে বলল, পুষ্প নিবিড় খন্দকারের সাথে এই কেসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, আর এর মাধ্যমেই পুষ্প এই কেসের গভীরে ঢুকতে পারবে। নিবিড় খন্দকারের কাছে এমন এমন কিছু প্রমাণ আছে যা আমাদের কাছে নেই, কিন্তু নিবিড় খন্দকারের সেই প্রমাণগুলো সে তার দিক দিয়ে বিবেচনা করেছে, আর আর তার সেই বিবেচনা তাকে ভাইয়া সম্পর্কে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে। আর এই প্রমাণগুলো যদি আমাদের কাছে আসে তাহলে আমরা হয়তো সেই প্রমাণগুলোর সত্যতা খুঁজে বের করতে পারবো। পুষ্প উজানের এই সাপোর্ট পেয়ে মনে মনে খুব খুশি হলো। কিন্তু পুষ্প তো আসলে জানে না এই সব কিছু আগে থেকেই উজানেরই করা প্ল্যান ছিল। উজান তার কালো গোলাপকে ওই নিবিড় খন্দকারের পাশে সহ্য করার একমাত্র কারণ হলো ওই আজকের দিনটা। উজান পুষ্পের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তো মিসেস পুষ্প, আমরা তাহলে একসাথে কাজ করতে পারি? উজানের মুখে সেই স্বভাবসুলভ রহস্যময় হাসি। পুষ্প এক মুহূর্ত তার দিকে তাকালো। উজান পুষ্পকে চোখের ইশারা করলো তার হাতে হাত মেলাতে। পুষ্প কাঁপা কাঁপা হাতে উজানের হাতে হাত রাখলো। উজান পুষ্পের হাতটা মুঠোবন্দি করে নেয়। উজানের এই শক্ত হাতের আলতো স্পর্শ যেন পুষ্পের মনকে আরো দৃঢ় করে তুলল। উজানের মুখের হাসিটা আরো ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। মালা তাদের এই মিলিত হওয়া দেখে তৃপ্তি ভরে খুশি হলো, কিন্তু মালা মনে একটা আশঙ্কা নিয়ে বলল, কিন্তু মা আর দাদিমা বিষয়টা কেমন করে দেখবে? ওরা আমার পুষ্পকে ভুল বুঝবে না তো? মালার কথায় পুষ্প উজানের হাতের মুঠো বন্দি থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ওনারা ভুল বুঝলেই কি মালা? আমি তো আর তোর মতো ওই বাড়িতে গিয়ে সংসার করতে যাব না। সবাইকে ভুল বুঝতে দে। সব ভুলের মাঝেও ঠিক হয়ে আমি সব সময় তোর পাশে থাকবো। পুষ্পের অভিমান মিশ্রিত কথা শুনে উজান মনে মনে হাসল। সেই হাসির একটুখানি ঝিলিক তার ঠোঁটেও ফুটে উঠল। কিন্তু উজান কিছুই বলল না, শুধু নিশ্চুপ থাকলো। মালা এক পলক তাকালো উজানের দিকে। উজানকে চুপ থাকতে দেখে মালা মনে মনে খুব দুঃখ পেল। পুষ্প মালাকে আবারও বলল, আমি নিবিড় খন্দকারের সাথে থেকে ওই কেস থেকে পাওয়া কোনো ক্লু যদি মিস্টার উজান চৌধুরীর হাতে দিই, আর তা যদি মিস্টার উজান চৌধুরীর সাহায্য হয়, তাহলে আমি মনে করবো আমি তোর জন্য কিছু একটা করতে পেরেছি মালা। কারণ তুই আমার জন্য অনেক করেছিস। তোর জন্য আমার মতো এই শ্যামবড় মেয়েটার বিয়ে নামক নামটা গুজেছে। আমার আর আমার পরিবারের মাথার উপর থেকে বোঝা নেমেছে। উজান দাঁতে দাঁত চেপে ধরে। তার চোখে বিদ্যুৎ খেলে গেল। পুষ্প উজানকে কথা শোনানোর জন্য নিজেকে নিজেই ছোট করছে। পুষ্প নিজেকে নিজে ছোট করে কথা বলা উজানের একদম পছন্দ না, কিন্তু তবুও সে নিজেকে সংযত রেখে মুখে কিছুই বলল না, শুধু চেয়ার ছেড়ে উঠে চলে গেল। মালা পুষ্পের হাত ধরে বলল, প্লিজ পুষ্প, এইভাবে বলিস না। আমার খুব কষ্ট হয়। আমি তোর কাছে অপরাধী হয়ে গেলাম, কিন্তু বিশ্বাস কর, আমি জানি আমার কাছে মনে হয় একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর যাকে নিয়ে তোর এত অভিযোগ না, একদিন দেখবি সে তোর কাছে নতুন রূপে আসবে। আর তুই সেদিন তাকে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগই পাবি না। পুষ্প বলল, তুই নিজেকে নিজে কেন অপরাধী মনে করছিস? এখানে তোর কোনো দোষ নেই। আর আমি এখন নিজেকে নিয়ে ভাবি না মালা, শুধু এটা ভেবে কষ্ট হয়, এই আমার জন্য কতগুলো জীবন এলোমেলো হয়ে গেল। এদিকে তুই তুই তো সুন্দর একটা গোছানো জীবন পেয়েছিস, পেতে পারতিস তাই না? আর ওইদিকে দেখ, পুলক আর উর্মি। পুলক কিন্তু উর্মিকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু শুধুমাত্র আমার জন্য মেয়েটার মনে কষ্ট দিয়ে এখন নিজেও কষ্ট পাচ্ছে। আমি নিজের জীবন নিয়ে আফসোস করি না পুষ্প, কারণ আমি উদয়কে অনেক ভালোবাসি। আমি শুধু চাই ওনাকে নিয়ে সুন্দর একটা জীবন কাটাতে। পুষ্প মালার হাত ধরে বলল, আমিও সেটাই চাই মালা। আমি চাই তোরা সবাই ভালো থাক। আর তুই, তোকেও তো ভালো থাকতে হবে। পুষ্প, একটা কথা বলি? আচ্ছা, তুই যদি কখনো জানিস উজান ভাইয়া তোকে ভালোবাসে, তাহলে তুই উজান ভাইয়াকে ক্ষমা করবি তো? পুষ্প তার হাতের ব্যাগটা কাঁধে নিতে নিতে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ আছে মালা, আমি ফোনে তোর সাথে কথা বলবো পরে। আজ যাই, সাবধানে থাকিস আর নিজেকে শক্ত রাখিস। আমি আছি তোর পাশে। এরপর পুষ্প মালাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে গেল। মালা পুষ্পকে পেছন থেকে ডাকলো, কিন্তু পুষ্প চলে গেল। উজান মালার পাশে এসে দাঁড়িয়ে পুষ্পের জ্বলে যাওয়ার দিকে তাকিয়ে বলল,
কি হয়েছে? তোমার বোন ওইভাবে চলে যাচ্ছে কেন? মালা আমতা আমতা করে বলল। না, এমনি। আসলে ও বলল ওর নাকি জরুরি কাজ আছে। কিন্তু উজান ঠিকই বুঝতে পারলো মালা নিশ্চিত তাকে নিয়ে পুষ্পকে কিছু বলেছে, আর সেজন্যই পুষ্প এভাবে চলে গেছে। অফিস রুমের জানলার ঠিক সামনের টেবিলে রাখা ছোট্ট চারা গাছটাতে চোখ রাখলো নিবিড়। ধীর পায়ে এগিয়ে গেল তার মায়ের শখের ছোট্ট গোলাপ চারা গাছটার সামনে। সে যে মা থাকতে গাছটাতে ফুল ফুটেছিল, মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় ওই ফুলটাও ঝরে গেছিল। কিন্তু থেকে গেল মায়ের সেই বলা কথাটা। নিবিড়, আমি ছাড়া তোর জীবনে যখন অন্য কোনো নারীর আবির্ভাব ঘটবে তখন এই চারা গাছটাতে নতুন ফুল ফুটবে। মায়ের কথা মনে করে হাসলো নিবিড়। সঙ্গে সঙ্গে মনসহ চোখের সামনে ভেসে উঠল সেই ফুল, যে ফুলকে প্রথম দেখাতেই তার মনে ভালোবাসার ফুল ফোটাতে বাধ্য করেছে। সেই ফুলকে খুব শীঘ্রই নিবিড় তার জীবনের সঙ্গে বেঁধে ফেলবে, দেরি করবে না সে। আপন মানুষের হারানোর শক্তি আর তার নেই। মাঝখানে কয়টা দিন এই কেসটা শেষ হয়ে যাওয়ার পরেই নিবিড় তার মনে পুষে রাখা সব অব্যক্ত কথাগুলো পুষ্প নামক সেই ফুলের সামনে ব্যক্ত করবে। এসব ভাবতে ভাবতেই তার ফোনে রিং বেজে ওঠে। নিবিড় ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নিবিড় ফোন রিসিভ করতে ওপাশ থেকে পুষ্পের কণ্ঠ ভেসে এলো। আমি পুষ্প। নিবিড় ভ্রুকুচকে বলল। পুষ্প, এটা কার নাম্বার? নাম্বারটা সেভ করে রাখুন, এটা আমারই নাম্বার। তুমি হঠাৎ করে নাম্বার কেন কেন চেঞ্জ করলে? নাম্বার চেঞ্জ করিনি, শুধু এই নাম্বারটা অ্যাড করছি। ও আচ্ছা। সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে চাই, দেখা করবেন আমার সাথে? নিবিড় বুঝতে পারছে পুষ্প তার সাথে কেসের ব্যাপারে কথা বলতে চায়। নিবিড় বলে, ঠিক আছে, সন্ধ্যায় তুমি তোমার বাবার বাড়ির সামনে অপেক্ষা করো, আমি আসবো তোমাকে নিতে। না, আমি বাড়ির সামনে না, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়ির সামনে আসছি, আপনি তৈরি হন। এই কথা বলে পুষ্প ফোনটা রেখে দেয়। সন্ধে ঘনিয়ে এলো। নিবিড় তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। এক ঝলক ঠান্ডা হাওয়া তার চুলগুলো উড়িয়ে দিল। ঠিক তখনই তার বাড়ির গেটের সামনে একটা রিকশাকে থামতে নিবিড়ের হৃদয়টা অজানা উত্তেজনায় কেঁপে ওঠে। নিবিড় সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিবিড় তাড়াহুড়ো করে নিচে নেমে এলো। পুষ্পের সঙ্গে দেখা করতে সে যেন ভেতরে ভেতরে একটু অস্থির। নিবিড়কে ওইভাবে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখে গেটের দারোয়ান এগিয়ে গিয়ে গেট খুলতে গেলে নিবিড় যেন তাকে সেই সুযোগটাও দিল না। নিজেই গেট খুলে বাইরে বেরোনোর সময় হঠাৎই পুষ্পের সঙ্গে ধাক্কা লেগে গেল। পুষ্প ওই সময় গেট দিয়ে ঢুকতে গেলে অসাবধানতায় ধাক্কাটা লেগে গেল দুজনের। নিবিড়ের বিশাল বড় শরীরের সাথে ধাক্কা খেয়ে পুষ্প প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে নিবিড়ের হাত দুটো পুষ্পকে আগলে নিল। পুষ্পের চোখের উপর নিবিড়ের চোখ, সাথে অন্যরকম একটা অনুভূতি যা যেন নিবিড়ের ভালোবাসাকে আরো গভীর করে তুলছে। নিবিড় এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পের দিকে। চাঁদের আলো পড়ে পুষ্পের মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বাতাসে তার চুল এলোমেলো হয়ে কপালের উপর পড়েছে। পুষ্প বিভ্রান্ত মুখে নিবিড়কে ঠেলে সরে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখ নিচু করে আমতা আমতা করে বলল, আপনি এত তাড়াহুড়ো করলেন কেন? নিবিড় হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি বাড়ির সামনে অপেক্ষা করবে, তাই একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, কিন্তু তোমার সাথে ধাক্কা লেগে। পুষ্প মাথা নিচু করে মৃদু হাসলো, যা নিবিড়ের চোখ এড়াতে পারল না। আজ পুষ্পকে যেন অন্যরকম লাগছে, এক অজানা মোহমায়ায় আচ্ছন্ন। এতদিন ধরে তার চোখের সামনে যে পুষ্প ছিল তা যেন সাধারণের মধ্যে লুকানো এক অসাধারণ সৃষ্টি। এমন এক পুষ্প যা এক নিঃস্বার্থ প্রেমিকের হৃদয়ে ভালোবাসার আলো জ্বালিয়ে দিতে বাধ্য। কিন্তু আজকের পুষ্প ভিন্ন। এই মুহূর্তে যে পুষ্প তার সামনে দাঁড়িয়ে আছে তাকে যেন প্রথমবার নতুন করে দেখল নিবিড়। তার শরীরে ঝলমলের দামি গাউন যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ভারী মেকআপ, নিখুঁতভাবে আঁকা চোখ আর লালচে ঠোঁট যেন তাকে এক নতুন রূপে উপস্থাপন করেছে। এক ঝলক দেখলেই মনে হয় যেন কোনো স্বপ্নময় রাজকন্যা বাস্তবের মাটিতে নেমে এসেছে। নিবিড়ের মনে হলো পুষ্প শুধু তার চোখে নয়, হৃদয়ে এক নতুন সৌন্দর্যের ছবি এঁকে দিচ্ছে। এই শ্যামবতীকে যে রূপেই দেখে না কেন সেই রূপের প্রেমে পড়তে বাধ্য হয়ে নিবিড় খন্দকার।
বাস্তব আর কল্পনার মাঝে এক সেতুতেই দাঁড়িয়ে নিবিড় অনুভব করলো আজকের পুষ্প যেন এক অজানা গল্পের নতুন অধ্যায়। নিবিড় পুষ্পের মুখের দিকে তাকিয়ে বলল,